আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আরও একটি লাইভ ক্লাসে আপনাদের স্বাগতম। আমরা আজকে ক্লাসটি সাজিয়েছি বাংলা দিয়ে। আজকে আমরা বাংলা ক্লাসটি নিব। তাহলে চলুন আমরা ক্লাসটি শুরু করি। আমরা বাংলা সাহিত্য দিয়ে বাংলা ক্লাসটি শুরু করব। পর্যায়ক্রমে বাংলা দ্বিতীয় পত্রের ক্লাসগুলো ক্রমান্বয়ে নেওয়া হবে। এখন চলুন চর্যাপদ নিয়ে কথা বলি। চর্যাপদ বাংলা সাহিত্যের আদি নিদর্শন। চর্যাপদ হলো বাংলা সাহিত্যের আদি চর্যাপদ হলো বাংলা সাহিত্যের আদি নিদর্শন। আচ্ছা, এই যে চর্যাপদটি পাওয়া গেছে কোথায়? চর্যাপদটি নেপালের পাওয়া যায় নেপালের রাজদরবার থেকে, মানে রাজগ্রন্থাগার থেকে। চর্যাপদটি পাওয়া যায় নেপালের রাজগ্রন্থাগার থেকে। রাজগ্রন্থাগারে এই চর্যাপদটি কত সালে পাওয়া যায়? পাওয়া যায় 1907 সালে। আচ্ছা, চর্যাপদটি পাওয়া যায় 1907 সালে। আবিষ্কার করেন হরপ্রসাদ শাস্ত্রী। দেখুন, এই হরপ্রসাদ শাস্ত্রী তার উপাধি হচ্ছে মহামহোপাধ্যায়। উপাধি মহামহোপাধ্যায়। হরপ্রসাদ শাস্ত্রীর উপাধি হচ্ছে মহামহোপাধ্যায়। এখন প্রশ্ন হচ্ছে যে মহামহোপাধ্যায় এর মানে কি? মানে উপাধ্যকের উপাধ্যক, তাই হরপ্রসাদ শাস্ত্রীকে বলা হয় মহামহোপাধ্যায়। তারপরে দেখুন, এটা যে লাইব্রেরিতে পাওয়া যায় সেই লাইব্রেরিটার নাম কি? সেই লাইব্রেরিটার নাম হচ্ছে লাইব্রেরির নাম হলো রয়্যাল লাইব্রেরি। তাহলে আমাদের বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ পাওয়া যায় নেপালের রাজগ্রন্থাগার থেকে, এবং এটা পাওয়া যায় 1907 সালে, মানে 1907 সালে আবিষ্কৃত হয়। আবিষ্কার করেন হরপ্রসাদ শাস্ত্রী। হরপ্রসাদ শাস্ত্রীর উপাধি মহামহোপাধ্যায়। এটা পাওয়া যায় নেপালের লাইব্রেরি থেকে। তাহলে এটা পাওয়া যায় এই যে নেপালের লাইব্রেরি থেকে। এখন লাইব্রেরিটার নাম হলো রয়্যাল লাইব্রেরি।
আচ্ছা, ভিডিওটি আমরা ক্লিয়ার করার চেষ্টা করতেছি ইনশাআল্লাহ। আচ্ছা, এতটুকু ইনশাআল্লাহ বোঝা যাচ্ছে আশা করি। আশা করি আজকের এই ক্লাস থেকে আপনারা 100% 2 মার্কস পাবেন ইনশাআল্লাহ। খালি একটু ধৈর্য ধরে ক্লাসটি আপনারা করবেন। এখন দেখুন, এটা প্রকাশ করা হয়। দেখুন, এটা প্রকাশ করা হয় 1916 সালে। প্রকাশ করা হয় 1916 সালে। প্রকাশ করা হয় 1916 সালে। আর রচনা করা হয়, দেখুন এটা কিন্তু রচনা করা হয়, যে রচনা করা হয় 650 খ্রিস্টাব্দে। রচনা করা হয় 650 সালে বা 50 খ্রিস্টাব্দে। আচ্ছা, বাংলায় যদি বলে যে বাংলায়, তাহলে বাংলায় কত সাল হবে? বাংলায় যদি বলি যে বাংলায় প্রকাশ, বাংলায় পাওয়া যায়, বাংলায় পাওয়া যায় হচ্ছে 1313 আর বাংলায় পাওয়া যায় প্রকাশ 1323 সালে। এখন চর্যাপদকে গানের সংকলনও বলা হয়। যে দেখুন, যে আপনার চর্যাপদকে গানের সংকলন ও বলা হয়। চর্যাপদকে গানের সংকলন বলা হয়। আচ্ছা, এবার চর্যাপদ সম্পর্কে মোটামুটি কিছু তথ্য আমরা পেলাম। তারপরে দেখুন, চর্যাপদের পদসংখ্যা, চর্যাপদের কবিতার সংখ্যা, এগুলো আজকে আলোচনা করি। যে দেখুন, চর্যাপদের এখানে পদ বা গান ছিল, পদ বা গান ছিল। এখানে একটু মতামত আছে যে আপনারা লিখুন, গান ছিল 50টি। এটা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে। আর ডক্টর সুনীতি কুমারের মতে 51টি। তাহলে দেখুন, আমরা যদি বলি যে চর্যাপদের পদসংখ্যা
50টি, আর পাওয়া যায় 46.5টি। পাওয়া যায় 46.5টি। এখন 46.5টি পাওয়া যায়, তাহলে আমাদের দেখুন আরো কিছু পদ পাওয়া যায় না। যে পদগুলো পাওয়া যায় না এবং যে পদের অর্ধেক পাওয়া গেছে সেটা দেখুন, এখানে 46.5 হওয়ার কারণ হচ্ছে 23 নং পদের অর্ধেক পাওয়া যায়। 23 নং পদের অর্ধেক পাওয়া যায়, আর পাওয়া যায় না যেগুলো, যে পাওয়া যায় না 24, 25 ও 48 নং। 48 নং পদের অর্ধেক। থ্যাংক ইউ। বিস্কিট স্যার। একটু চা খেয়ে নি। তাহলে আমরা দেখছি যে 24, 25, 48 নং পদ পাওয়া যায়নি। এখন তাহলে মোট পদ সংখ্যা 50টি, পাওয়া গেছে 46.5টি। এবার কবির সংখ্যা 23 জন। সুনীতি কুমারের মতে 24 জন। কবির সংখ্যা 23 জন, সুনীতি কুমারের মতে 24 জন। এখন দেখুন আমাদের একটা বিভ্রান্তি লেগে যাবে, সেটা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এবং সুনীতি কুমার কে কোনটা বলেছে। যদি আমরা এটা মনে রাখতে না পারি তাহলে এটা আমরা খেয়াল রাখবো যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এর মত ছোট। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মত ছোট। যেমন ধরুন পদ সংখ্যা 50টি, কবির সংখ্যা 23 জন। আবার যদি বাংলা সাহিত্যের দিকে যাই, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছেন যে 650 খ্রিস্টাব্দে, আর ডক্টর সুনীতি কুমার বলেছেন 950। তাহলে আমরা এই কনফিউশনটি ক্লিয়ার হতে পারছি কিনা এটা কমেন্টে জানাবেন। আচ্ছা, আরেকটি কথা দেখুন, এই 23 নং পদে যে অর্ধেক পাওয়া গেছে এটা কিন্তু 4 লাইন পাওয়া গেছে। আপনারা লিখে রাখবেন 23 নং পদের অর্ধেক যে পাওয়া গেছে সেটা 4 লাইন পাওয়া গেছে। তারপরে দেখুন টিকাকার, এই যে চর্যাপদটা যে টিকার মাধ্যমে ব্যাখ্যা করেছেন, টিকাকার হলেন মুনির চৌধুরী।
সরি মুনি দত্ত, টিকাকার হলেন মুনি দত্ত। আর তিব্বতী অনুবাদ করেছেন তিব্বতী অনুবাদ করেন প্রবোধ কুমার বাগচি। প্রবোধ কুমার বাগচি তাহলে দেখুন, এই যে চর্যাপদ যারা রচনা করেছেন, চর্যাপদের কবিদের পরিচয় এবার আমরা জানি। যে চর্যাপদের কবিগণ, চর্যার কবিগণ বৌদ্ধ সহজিয়া, সম্প্রদায়ের। এখন যে এটা চর্যাপদের কোন ভাষায় রচনা? অবশ্যই বাংলা ভাষায়। এখন দেখুন চর্যাপদের ভাষাটা কেমন ভাষা। চর্যাপদের ভাষা সন্ধ্যা ভাষা বা সান্ধ্য বা সন্ধ্যা বা আলো আধারী ভাষা। আলো আধারী ভাষা, এই যে আলো আধারী ভাষা, এটা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছেন। আচ্ছা, আলো আধারী ভাষাটা কি বুঝেন আপনারা? আলো আধারী ভাষা বলতে যে কিছু বোঝা যায়, যেমন সন্ধ্যাকালীন আপনারা দেখবেন যে সন্ধ্যাকালে আমার দূরে একটা মানুষ যদি দাঁড়িয়ে থাকে, মানুষটা ছেলে না মেয়ে বোঝা কিন্তু খুব কঠিন। সন্ধ্যার সময় না আলো না অন্ধকার। এজন্য চর্যার যে ভাষাটি, সেটি কিছু বোঝা যাচ্ছে আবার কিছু বোঝা যাচ্ছে না, অর্থাৎ কারো বোধগম্য কারো বোধগম্য নয়। এই কারণেই সান্ধ্য ভাষা বা সন্ধ্যা ভাষা বলা হয়েছে। আচ্ছা, এটা প্রকাশিত হয়, চর্যাপদটা প্রকাশিত হয় 1916 সালে। কোথায় থেকে? বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত হয়। বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত হয়। বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে আচ্ছা, যেই নামে প্রকাশিত করা হয়, যেই নামে প্রকাশিত, হাজার বছরের পুরাণ বাংলা ভাষার, বাংলা ভাষার গান ও দোহা। 1000 বছরের পুরাণ বাংলা ভাষার বৌদ্ধ গান ও
দোহা, এখানে লিখলে দেখা যাবে দোহা। তাহলে দেখুন চর্যাপদ প্রকাশিত হয় যে 1916 সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে। যে নামে প্রকাশিত হয় সেটা হচ্ছে যে 1000 বছরের পুরাণ বাংলা ভাষার বৌদ্ধগান ও দোহা। আপনারা নোট ডাউন করে রাখবেন। এখন হরপ্রসাদ শাস্ত্রী যেই নেপালে যায়, তিনি কিন্তু শুধু চর্যাপদই পান নাই, তার সাথে আরো 3টি গ্রন্থ পেয়েছেন। সেই গ্রন্থগুলোর নাম হচ্ছে নাম হলো সরপাদের দোহা, কৃষ্ণপাদের দোহা, ডাকার্ণব। গ্রন্থগুলোর নাম যে সাথে পায় আরো 3টি গ্রন্থ। এক সরহ পাদের দোহা, কৃষ্ণপাদের দোহা, ডাকার্ণব। তাহলে দেখুন আমাদের চর্যাপদের সাথে যে গ্রন্থগুলো পাওয়া যায় সেটা হচ্ছে সরহপাদের দোহা, কৃষ্ণপাদের দোহা ও ডাকার্ণব। আসলে এই ভাষার এই 3টি গ্রন্থ বাংলা ভাষায় রচিত না। তারপরে দেখুন, আচ্ছা এই যে চর্যাপদ যে নেপালে পাওয়া যায়, এটা কি হরপ্রসাদ শাস্ত্রী স্বপ্নে দেখেছেন নাকি বলেন? না, স্বপ্নে দেখেন নাই। তিনি যে গ্রন্থে থেকে পায় যে নেপালে বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শন আছে, সেই গ্রন্থটা হচ্ছে রাজেন্দ্রলাল মিত্রের লেখা। যে দেখুন সে বইটা হচ্ছে যে কি রাজেন্দ্রলাল মিত্রর লেখা 1882 সালে প্রকাশিত বই থেকে 1885 সালে তার একটি বই, তিনি একটি বই প্রকাশ করেন। সেই বইতে বলা ছিলেন যে বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদে আছে। আচ্ছা, এটা মূলত কিন্তু কবিতার বই। চর্যাপদটা মূলত কবিতার বই। চর্যাপদ মূলত কবিতার বই। দেখুন আগে বলেছিলাম চর্যাপদ মূলত কি বৌদ্ধ সহজিয়াদের সাধন ভোজনের জন্য লেখা, আবার আরেক জায়গায় বলা হয়েছে এটা মূলত গান। এখন দেখুন চর্যাপদের সবচেয়ে বেশি পদ রচনা করেন কি? চর্যাপদের সবচেয়ে বেশি পদ রচনা করেন কানহপা। দেখুন আমরা এবার আসি যে বেশি পদ
রচনা করেন কানহপা। কানহপা সবচেয়ে বেশি পদ রচনা করেন কানহপা, পদ সংখ্যা 13টি অথবা 12টি। মাহবুবুল আলমের বই বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলমের বইতে 12টি বলা আছে। তা আমরা সর্বজন স্বীকৃত 13টি, তা আমরা 13টি বলবো। তারপরে ভসুকুপা, তারপরে ভসুকুপা, ভসুকুপা 8টি, ভসুকুপা 8টি। খেয়াল রাখেন, ইনি কিন্তু চর্যার, ইনি হচ্ছে চর্যার ধরেন আপনারা একদম আধুনিক ও সর্বশেষ কবি। যে ভসুকুপা হচ্ছে চর্যার আধুনিক ও শেষ কবি, শেষ, এবং আমরা বলতে পারি যে বাঙালি কবি। তাহলে এখানে দেখুন, ভসুকুপা 8টি পদ রচনা করেছেন। ভসুকুপা হলেন চর্যাপদের আধুনিক কবি, আসতে পারে চর্যাপদের শেষ কবিকে ভসুকুপা, চর্যাপদের বাঙালি কবি ভসুকুপা। এখন আমরা আরেকটু আগাই, আদিকবি, চর্যাপদের আদিকবি লুইপা। যে আদিকবি লুইপা, এই লুইপার পদ সংখ্যা কত? 1-29। লুইপার পদ সংখ্যা হচ্ছে 1-29। এটা আপনাদের মুখস্থ রাখা দরকার, কারণ 1 নং পদ আসতে পারে। 1 নং পদটা যেমন এখানে পাওয়া হচ্ছে কাতর উপর পাঞ্চবিড়াল চঞ্চল চিয়ে পৈটাকাল। এই লাইনটাও মনে রাখবেন যে 1 নম্বর চর্যার 1 নম্বর পদ হচ্ছে কাতর উপর পাঞ্চবিড়াল চঞ্চল চিয়ে পৈটাকাল। তারপরে এটা কিন্তু আদিকবি যে ডক্টর হরপ্রসাদ শাস্ত্রীর মতে, হরপ্রসাদ শাস্ত্রীর মতে, আর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে সবরপা। সবরপা ইনি হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে। শহীদুল্লাহর মতে। এখন প্রশ্নে যদি দুইটাই দেওয়া থাকে তাহলে আপনারা আনসার করবেন কোনটা। যদি প্রশ্নে বা অপশনে দুইটাই থাকে তাহলে হবে সবরপা, কারণ আমরা দেখে এসেছি যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতটা বেশি গ্রহণযোগ্য। আচ্ছা দেখুন, এই যে লুইপা কিন্তু সবরপার গুরু ছিলেন। এই লুইপা সবরপার গুরু, লুইপা সবরপার গুরু ছিলেন। আচ্ছা তারপরে দেখি আমরা, এত সুন্দর সুন্দর কবিতা রচনা করেছেন, এখানে কি কোনো মহিলা কবির সন্ধান পাওয়া যায় নাই? হ্যাঁ, তাদের নাম অনুযায়ী একজন মহিলা কবির সন্ধান পাওয়া গেছে, যে একমাত্র মহিলা কবি, একমাত্র মহিলা কবি কুক্কুরিপা। কত সুন্দর নাম। কুক্কুরিপা, একমাত্র মহিলা কবি কুক্কুরিপা। দেখুন আপনারা মনে রাখতে পারবেন, কুক্কুরিপা কেমন যেন অদ্ভুত টাইপের নাম, এই জন্য একমাত্র মহিলা কবি কুক্কুরিপা। কুক্কুরিপার পদসংখ্যা আমরা 3টি পাই। কুক্কুরিপার পদসংখ্যা পাই
2, 20 এবং 48। কুক্কুরিপার পদ সংখ্যা 2, 20, 48। তবে 48 নম্বর পদটা কিন্তু আপনারা খেয়াল করবেন, এটা কিন্তু পাওয়া যায় নাই। এই পদটা আমরা পাই নাই কত? 24, 25, 48। এই 24, 25, 48 নং পদ পাওয়া যায় নাই। আর 23 নং পদ, 23 নং পদের অর্ধেক পাওয়া গেছে, মানে 23 নং পদের অর্ধেক পাওয়া গেছে, শুধু 4 লাইন পাওয়া গেছে। 23 নং পদের অর্ধেক 4 লাইন পাওয়া গেছে। আচ্ছা, তারপরে দেখুন 51 নম্বর পদটা লারিডম্বির পা। 51 নং পদ লারি ডম্বিপার। 51 নম্বর পদ লারি ডম্বিপার। এটা খেয়াল রাখবেন, যদি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মত না হয় আর আপনাদের থেকে যদি চাওয়া হয় যে 51 নম্বর পদ কে লিখেছেন, লারি ডম্বিপা। আচ্ছা, নামমাত্র কবি লারি ডম্বিপা। যদি বলে যে নাম মাত্র কবিকে, তাহলে হবে লারি ডম্বিপা। নামমাত্র কবি হবে লারি ডম্বিপা। আচ্ছা, কত মিনিট হলো? আচ্ছা, আমরা আবার ফিরে আসছি। দেখুন সরহপা, এখানে সরহপা 4টা পদ রচনা করেন। সরহপা বা সরহপা 4টা পদ। সরহপার পদ সংখ্যা 4টা। তারপরে হলো আপনার লুইপা, সবরপা, শান্তিপা। কে? লুইপা, সবরপা, শান্তিপা। 2টা করে পদ রচনা করেন। তারপরে দেখুন তন্দ্রিপা। আমরা বলেছিলাম যে নামমাত্র কবি তন্ত্রিপা। তন্ত্রিপার কোনো পদ সংখ্যা পাওয়া যায়নি। তন্ত্রিপার কোনো পদ সংখ্যা পাওয়া যায়নি। তন্ত্রিপার কোনো পদ সংখ্যা পাওয়া যায়নি। সুন্দরতম কবি কবিতা লিখেছেন। জটিল একটা প্রশ্ন, যে সুন্দরতম কবিতা।
সুন্দরতম কবিতা লিখেছেন সবরপা। সুন্দরতম কবিতা লিখেছেন সবরপা। আচ্ছা, এখন যদি বলে শ্রেষ্ঠ এবং সুন্দর কবি, শ্রেষ্ঠ কবি, তাহলে হচ্ছে সবরপা। শ্রেষ্ঠ কবি বা কবিতা লিখেছেন সবরপা। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সবরপা দুইটা পদ রচনা করেছেন। সবরপার পদ দুইটা হচ্ছে 28 এবং 50। সবরপার পদ হচ্ছে 28 ও 50। সবরপার পদ হচ্ছে 28 এবং 50। আচ্ছা, আর একটু কথা বলে নিই, এই যে চর্যাপদটা নেপালে পাওয়া যাওয়ার কারণ কি? ইতিহাস থেকে প্রাপ্ত যে সেন রাজারা ছিলেন হিন্দু ধর্মাবলম্বী। সেন রাজারা ছিলেন হিন্দু ধর্মাবলম্বী। এদের অত্যাচারে অনেকেই ধারণা করেন যে এদের অত্যাচারে তারা বাংলাদেশ থেকে নেপালে চলে যায়। কতটুকু সত্যতা জানি না, যতটুকু ইতিহাস থেকে তা পাওয়া যায়। আচ্ছা, এই যে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী যে নেপালে যায় কয়বার? 3 বার, মানে মোট 4 বার, কিন্তু 3 বার যায়। সে 3 বার কোন কোন সালে যায় আমরা সেটা একটু জেনে রাখি। যে হরপ্রসাদ শাস্ত্রী নেপালে যায় 3 বার। হরপ্রসাদ শাস্ত্রী নেপালে যায় 3 বার। এটা হচ্ছে 1897-98, যে 1897, 1898 এবং 1907 সালে। এটা মনে রাখবেন, তিনি কিন্তু পরপর 2 বার গিয়ে ঘুরে আসছেন, শেষে 1907 সালে পেয়েছেন। আচ্ছা, এখন এটা কিন্তু প্রাচীনতম নিদর্শন কাব্য। 41তম প্রশ্নে আসছিলেন কোন পণ্ডিত চর্যাপদের পদগুলো টিকার মাধ্যমে ব্যাখ্যা করেন? মুনি দত্ত। এবারও কিন্তু সেম প্রশ্ন এসেছে সম্ভবত, যে টিকার মাধ্যমে কে ব্যাখ্যা করেন? মুনি দত্ত। আচ্ছা, আরেকটু বলে দিই, এই যে রাজেন্দ্রলাল মিত্র 1882 সালে যে বইটি, মানে বিবিধ পত্রিকার সম্পাদক রাজেন্দ্রলাল মিত্র একটা বই প্রকাশ করেন, সেই বইটার নাম হচ্ছে সংস্কৃতি বুদ্ধিস্ট লিটারেচার ইন নেপাল। এই গ্রন্থটা থেকেই কিন্তু ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী জানতে পারেন। তবে আশা করা যায় যতটুকু ইনফরমেশন ইনশাল্লাহ দিয়েছি এতটুকু এনাফ। আরেকটু ইনফরমেশন দিব, তাহলে আপনাদের আর প্রয়োজন হবে না। এখান থেকে আপনারা চর্যাপদ থেকে 2 থেকে 3 মার্কস পেয়ে যাবেন ইনশাল্লাহ। এখানে হচ্ছে
চর্যাপদের ধর্মমত নিয়ে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ আলোচনা করেন। দেখুন যে চর্যার ধর্মমত নিয়ে আলোচনা করেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। ধর্মমত নিয়ে আলোচনা করেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, আর ভাষা নিয়ে সুনীতি কুমার। ভাষা নিয়ে সুনীতি কুমার চট্টোপাধ্যায়। এখন আসলে এটা খেয়াল রাখবেন যে এটা কত সালে, এটা হচ্ছিল 1926 সালে। ওডিবিএল গ্রন্থে ওডিবিএল গ্রন্থটা হচ্ছে ডক্টর সুনীতি কুমারের। ওডিবিএল সুনীতি কুমারের 1926 সালে, আর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ 27 সালে। এখন এখানে একটা জিনিস খেয়াল করেন, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর বড় বড় দাড়ি আছে, তিনাকে দেখতে তিনি কিন্তু মুসলমান। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ আপনারা মনে রাখবেন এভাবে, শুধু মনে রাখার ক্ষেত্রে বলতেছি যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ টুপি আছে, দাড়ি আছে, তিনি ধর্ম বেশি পালন করেন, তাই তিনি ধর্ম নিয়ে আলোচনা করেছেন। আর ডক্টর সুনীতি কুমার একজন পণ্ডিত, তাই ভাষা পণ্ডিত, তাই তিনি ভাষা নিয়ে আলোচনা করেছেন। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বইয়ের নাম হচ্ছে বুদ্ধিস্ট মাইস্টিক সংস। আচ্ছা দেখুন, আরেকটি ইনফরমেশন সম্ভবত আমি ওইদিকে ভুল বলেছি, সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে 23 জন, আর ডক্টর সুকুমার সেনের মতে 24 জন। ওটা সুনীতি কুমার হবে না, ডক্টর সুকুমার সেনের মতে 24 জন। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে 650 থেকে 1200 খ্রিস্টাব্দে, ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে 950 থেকে 1200 খ্রিস্টাব্দে, আর ডক্টর সুকুমার সেনের মতে 900 থেকে 1350 খ্রিস্টাব্দ। আশা করা যায় চর্যাপদ আজকে যতটুকু আলোচনা করেছি এর থেকে ইনশাল্লাহ সব পেয়ে যাবেন। আর একটু দেখুন, এখানে চর্যাপদ নিয়ে কথা হচ্ছে যে নতুন চর্যাপদ আর নব চর্যাপদ, এই দুটা জিনিস একটু খেয়াল রাখবেন, কারণ এটা একটা ব্যাংকের পরীক্ষা চলে আসছে, 44তম বিসিএস আসতে পারে, যে নব চর্যাপদ আর নতুন চর্যাপদ। এখানে হচ্ছে যে নবচর্যাপদ শশীভূষণ দাশগুপ্ত, আর নতুন চর্যাপদ ডক্টর শাহেদ। যে নবচর্যাপদ হচ্ছে শশীভূষণ দাশগুপ্ত, শশীভূষণ দাশগুপ্ত, আর নতুন চর্যাপদ হচ্ছে ডক্টর মোহাম্মদ শাহেদ। এই দুইজনের নাম আপনারা দেখবেন, নতুন চর্যাপদ থাকলে নতুন চর্যাপদের সাথে ডক্টর মোহাম্মদ শাহেদের নাম, আর নব চর্যাপদের সাথে শশীভূষণ দাশগুপ্ত। আচ্ছা, এটা প্রকাশ হচ্ছে বাংলা সপ্তদশ থেকে দ্বাদশ শতাব্দীতে, প্রকাশিত সপ্তদশ থেকে দ্বাদশ শতাব্দীতে, মানে প্রকাশ। সপ্তদশ থেকে দ্বাদশ শতাব্দীতে, সপ্তদশ থেকে দ্বাদশ শতাব্দীতে। এখন চর্যা শব্দের অর্থ দেখুন, চর্যা শব্দের অর্থ
চর্যা শব্দের অর্থ হলো আচরণ। চর্যা শব্দের অর্থ আচরণ। এখন চর্যাপদের আরো কিছু নাম আছে, সে নামগুলো দেখুন। যে চর্যা চর্য বিনিশ্চয়, চর্যা বিনিশ্চয়, চর্যা চর্য বিনিশ্চয়। আচ্ছা, আরেকটি চর্যাপদের আনুমানিক বয়স 1000 বছর। চর্যাপদের আনুমানিক বয়স হচ্ছে 1000 বছর। আচ্ছা, ডক্টর ইনি হচ্ছে ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী। ইনি কিন্তু সর্বশেষ 1922 সালে নেপালে যান চর্যাপদটি ফেরত দেওয়ার জন্য। আচ্ছা, চর্যাপদের ইংরেজি অনুবাদক, ইংরেজি অনুবাদ জসিমউদ্দিন মওদুদ। হ্যাঁ, আচ্ছা, এই আর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, তিনি ইংরেজি অনুবাদ করেছেন। আবার বলছি, দেখেন চর্যাপদের প্রথম লাইন হচ্ছে কাতর উপর পাঞ্চবিডাল চঞ্চল চিয়ে পৈটাকাল। এটা কিন্তু লুইপা, এই দুইটা লাইন লুইপা রচনা করেছেন। ইনশাল্লাহ আলোচনায় যদি কোনো ভুল হয়ে থাকে ইনশাল্লাহ আপনারা